মানবিক করিডোর কি? বাংলাদেশের মানবিক করিডোর দেওয়ার ঝুঁকি কতটুকু রয়েছে? সরকারের এক্ষেত্রে পলিসিটা কি? যে বিরোধী দলগুলো রয়েছে তাদের সাথে কি পর্যাপ্ত এই বিষয়ে আলোচনা হয়েছে? যে কোনো ধরনের চুক্তি কিন্তু হয়নি, যুদ্ধাবস্থা কিন্তু এখানে বিরাজ করতে পারে। বেশ কয়েক মাস ধরেই, বিশেষ করে বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসের ভিজিটের পর থেকেই একটা বিষয় আমাদের জাতীয় অঙ্গনে খুব বেশি আলোচিত হচ্ছে। সেটা হচ্ছে হিউম্যান করিডোর বা মানবিক করিডোর। এখন খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের যেই রোহিঙ্গাদের রয়েছে, আমাদের যেই সীমান্তবর্তী এলাকা, সেখান থেকে এই জায়গাটা খুব প্রাসঙ্গিকভাবে আলোচনায় আসে যে মানবিক করিডোর কি। এই সুবিধা যদি আমরা দেই তাহলে এর ঝুঁকি কোথায়? সাধারণ মানুষের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে যে তারা এই বিষয়টা প্রতিদিনের আলোচনায় নিয়ে আসছে। স্বাভাবিকভাবেই আমরা যদি বলতে চাই যে আন্তর্জাতিক সংস্থা এনআরসি বা নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল, তারা যে ইন্টারন্যাশনাল হিউম্যানিটেরিয়ান ল এর আন্ডারে বলতে চাচ্ছে যে সেফ প্যাসেজ ফর এ লিমিটেড টাইম ইন এ স্পেসিফিক জিওগ্রাফিক এরিয়া। মানবিক করিডোর মূলত বিভিন্ন ভৌগোলিক অঞ্চলে নির্দিষ্ট সময়ের জন্য নিরাপদ প্যাসেজ, যা নিয়ে সংঘর্ষরত পক্ষগুলোর মধ্যে চুক্তি হয়। এই করিডোর নাগরিকদের যাতায়াত সহ মানবিক সহায়তা দিতে বা আহত, অসুস্থ বা মৃত মানুষদের সরিয়ে নিতে সহায়তা হতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সান ডিয়েগোর একাডেমিক ডিরেক্টর এবং অর্থনৈতিক উন্নয়নের অধ্যাপক টোফার ম্যাকডুগাল, তিনি তার এক নিবন্ধে বলছেন যে একটি নির্দিষ্ট সময়ের জন্য নিরস্ত্রীকৃত এলাকায় বা পথে, যার মাধ্যমে বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বা সহায়তা পাঠানো যায়, বেসামরিক মানুষ ও স্বেচ্ছাসেবী যারা রয়েছে তারা নিরাপদ অঞ্চলে চলাচল করতে পারে, সেটাই মানবিক করিডোর। এখন প্রশ্ন হচ্ছে, এই আলোচনায় তিনি একই সাথে বলেছেন যে এই মানবিক করিডোরের বিষয়টা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাত্ত্বিকভাবে যদি এই ক্ষেত্রে বাংলাদেশ রাজিও হয়, তারপরেও এখানে চুলচেরা বিশ্লেষণ বা আলোচনার প্রয়োজন রয়েছে। বিভিন্ন দেশে আমরা যেই মানবিক করিডোরের উদাহরণগুলো দেখি, তার মধ্যে আমরা যেমন রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় 2022 সালে আমরা দেখেছি যে যুদ্ধবিরতির সময় প্রতিরক্ষামূলক অবস্থান জোরদার করায় রাশিয়া দেখা যায় যে সে মানবিক করিডোর দেওয়া হয়েছিল এবং সেখানে সে আক্রমণ করে। 2023 সালে ফিলিস্তিনের ঘটনা যদি আমরা দেখি, সেখানে গাজা উপত্যকায় সেনারা স্কুল, আবাসিক ভবন, শরণার্থী আশ্রয় কেন্দ্র, যেখানে মানবিক করিডোরের বিষয়টা ছিল, সেখানে বোমা বর্ষণ করে। এখন মানবিক করিডোরের বিষয়টা একটা নির্দিষ্ট এলাকায় খাবার, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সামগ্রী পরিবহনের সুযোগ তৈরি করে, এটা আমরা জানি। জেনেভা কনভেনশন অনুযায়ী আন্তর্জাতিক আইনের অধীন এই যে চুক্তি, সেখানে কিন্তু দুটো পক্ষের সাথে একটা চুক্তি করতে হয়। তো সেই চুক্তি যদি যথাযথভাবে না থাকে তাহলে কিন্তু এখানে বড় ধরনের সমস্যা হতে পারে। আমরা মূলত জানি যে 1990 সালে জাতিসংঘ এই মানবিক করিডোরের যে বিষয়টা রয়েছে সেটা বিবেচনা করে এবং এটা স্বীকৃতি দেয়। যে যুদ্ধের যে ওয়ার হিস্ট্রি রয়েছে, সেখানে পৃথিবীর বিভিন্ন যুদ্ধ সংঘাতে আমরা এরপর থেকে এই মানবিক করিডোরের বিভিন্ন স্থাপন আমরা দেখেছি। যেমন ধরে নেওয়া যাক যে ককেশীয় অঞ্চলের তেল সমৃদ্ধ দেশ আজারবাইজান এবং আর্মেনিয়ার যখন যুদ্ধ চলছিল, সেখানেও কিন্তু 1989 সালে এই ধরনের একটা মানবিক করিডোরের প্রস্তাব আসে, যেটা আমরা মূলত লাচিন নামে যেটা পরিচিত। কিন্তু পরবর্তীতে আমরা দেখি যে এর 2 বছর পর আজারবাইজানের সরকার সেটা বাতিল করে। এছাড়াও আমরা যদি আরও উদাহরণ খুঁজতে যাই, আমরা সিরিয়ার কথা বলতে পারি। 2011 সালে আমরা জানি যে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হয়। এরপর বিভিন্ন সময় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও রাষ্ট্রের উদ্যোগে নো ফ্লাই জোন সেখানে স্থাপন করা হয়েছে। দীর্ঘমেয়াদী যুদ্ধের একটা পর্যায়ে 2016 সালের দিকে বিদ্রোহী নিয়ন্ত্রিত যে এলাকাগুলো রয়েছে, সেই জায়গায় আমরা দেখেছি
যে মানবিক করিডোরের বিষয়টা চলে এসছে, এবং সেখানে এটার মধ্যস্থতার জায়গাটাই ছিল কিন্তু রাশিয়া। ইউনাইটেড নেশনসকেও আমরা যেমন মধ্যস্থতার জায়গায় বিভিন্ন সময় দেখেছি, রাশিয়াকেও কিন্তু এই ভূমিকায় দেখা গেছে। আফ্রিকার দেশ কঙ্গোর কথা যদি বলি, সেখানেও এই ধরনের মিলিশিয়া বাহিনীর মধ্যে সংঘর্ষ হচ্ছিল, সেই জায়গাতে এই মানবিক করিডোর প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বসনিয়ার ক্ষেত্রে যদি বলি, 1993 সালে যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের আলোচনার মাধ্যমে বসনিয়া হার্জেগোভিনার মধ্যে এই ধরনের একটা মানবিক করিডোরের বিষয় ছিল। আবার এগুলো যে সব সঠিকভাবে কাজ করেছে মানবিক করিডোরের বিষয়গুলো, সেখানে যা যাতায়াতের বিষয় ছিল, সিভিলিয়ানদের ইন্টারেস্ট প্রোটেক্টের বিষয় ছিল, সব সময় কিন্তু সেটা হয়নি। যেমন আমরা সোমালিয়ার কথা বলতে পারি। সোমালিয়ার প্রেক্ষাপটে কি হয়েছে, সেখানে আমরা দেখেছি যে মানবিক করিডোর দেওয়া হয়েছে, কিন্তু মিলিশিয়া যে বাহিনীগুলো সেখানে যুদ্ধরত ছিল, তারা কিন্তু এটাকে বিভিন্নভাবে অস্ত্র, মাদক এই জায়গাগুলোতে ব্যবহার করেছে। আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপটটা দেখতে চাই, যে বাংলাদেশের মানবিক করিডোর দেওয়ার ঝুঁকি কতটুকু রয়েছে, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা জনাব তৌহিদ হোসেন মন্ত্রণালয়ে একটা ব্রিফিংয়ে কিছুদিন পূর্বে বলেছেন যে রাখাইন রাজ্যে যে রোহিঙ্গাদের রয়েছে তাদের জন্য শর্ত সাপেক্ষে মানবিক করিডোর দিতে বাংলাদেশ নীতিগতভাবে রাজি রয়েছে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমাদের যে বিরোধী দলগুলো রয়েছে তাদের সাথে কি পর্যাপ্ত এই বিষয়ে আলোচনা হয়েছে? আমরা কি যথার্থভাবে জানি যে সরকারের এই ক্ষেত্রে পলিসিটা কি? আমাদের যে ডিফেন্স ফোর্স রয়েছে, আমাদের আর্মির সাথে কি সেটা আলোচনা করা হয়েছে? তারা কি এই বিষয়ে একমত? কারণ এখানে নিরাপত্তা নিশ্চিতের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি যে বিগত 1 বছরে প্রায় 1,18,000-এর মতো রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। এখন এই যে বিশাল সংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে ঢুকছে, এদেরকে ফিরিয়ে নেওয়ার জন্য কিন্তু আমরা শুনেছিলাম যে ডক্টর ইউনূস উনি বলেছিলেন 1,80,000-এর মতো রোহিঙ্গাদের উনি ফেরত পাঠাবেন, এবং সেটার জন্য মানবিক করিডোরের প্রয়োজন। কিন্তু আমরা কিন্তু প্রতিদিনই জানছি, দেখছি রোহিঙ্গারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করছে। আরাকান আর্মির অনেকেই বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন ইনফরমাল সোর্সে আমরা জানছি তারা ঢুকে গেছে বা ঢুকছে। এই যে সার্বিক অবস্থা, এই অবস্থায় আমরা যদি রাখাইন রাজ্যে জাতিসংঘের নেতৃত্বে এই ধরনের একটা মানবিক করিডোর দেয়া হয়, বিভিন্ন লজিস্টিক সাপোর্ট এনশিওর করার জন্য, এবং বাংলাদেশকে যদি এই পথটা ব্যবহার করা হয়, তাহলে কিন্তু এখানে একটা বড় আলোচনার বিষয় রয়েছে। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ওনাকে আমরা দেখেছি যে উনি খুব আশাবাদী এই মানবিক করিডোর দেওয়ার ব্যাপারে, এবং উনি রাখাইন রাজ্যের মানুষের জন্য এই বিষয়টা নিয়ে চিন্তা করছেন। উনি ভাবছেন যে রোহিঙ্গাদের হয়তো এর মাধ্যমে ফেরত পাঠানো যাবে, কিন্তু অদ্যাবধি আমরা জানি যে কোনো ধরনের চুক্তি কিন্তু হয়নি। মায়ানমারের যে জান্তা সরকার রয়েছে তারা অবশ্যই এই বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছে, এবং সরকার যদি মায়ানমারের যে জান্তা সরকার তাদেরকে কনসেন্টে না নিয়ে আরাকানের তাদের জন্য এই ধরনের কোনো ব্যবস্থা করতে যান, যেই ধরনের চাপ বা যুদ্ধরত একটা অবস্থা, যুদ্ধাবস্থা কিন্তু এখানে বিরাজ করতে পারে। কোনোভাবেই এই মানবিক করিডোর কিন্তু চায়নার ইন্টারেস্টকে প্রোটেক্ট করবে না। সেই ক্ষেত্রে যদি সম্মিলিত এক ধরনের চাপ আমাদের উপর আসে, যুদ্ধাবস্থা হয়, বাংলাদেশ সরকারের কি সেই অবস্থা রয়েছে যে সেখান থেকে আমাদেরকে একটা সেফ জোনে রাখা? আমরা কিভাবে নিশ্চিত করব যে সেখানে শুধুমাত্র খাদ্য সামগ্রী বা হিউম্যানিটেরিয়ান এইড যেগুলো রয়েছে সেই জিনিসগুলো যাবে? এখানে অস্ত্র, গোলাবারুদ, বা আমরা জানি যে মায়ানমারে বা সেই নাফ নদী সীমান্তে প্রচুর মাদকদ্রব্য চোরাচালান হয়। তা অস্ত্র বা মাদকের জন্য সেটা ব্যবহার করা হবে না, সেটা বলা কিন্তু খুব মুশকিল। আরাকান আর্মির যে রাখাইন অঞ্চল, সেখানে কিন্তু বিভিন্ন রাষ্ট্র, বিশেষ করে চায়না, ভারত, এর একটা বড় ধরনের ইন্টারেস্ট রয়েছে। চায়নার প্রচুর বিনিয়োগ রয়েছে মায়ানমারে, এবং স্ট্র্যাটেজিগত কারণে মালাক্কা প্রণালীকে যদি বাইপাস করে বে অফ বেঙ্গলকে চায়না ইউজ করতে পারে, তাহলে কিন্তু তার মধ্যপ্রাচ্য থেকে যে তেল আনা নেওয়া বা অন্যান্য ভূ রাজনৈতিক ইস্যুগুলিতে তার জন্য খুব সুবিধা হয়। ভারতের রাখাইনের যে কালাদান প্রদেশ সহ যে জায়গাগুলো রয়েছে সেখানে প্রচুর ইনভেস্টমেন্ট রয়েছে।
ভারতও যায় যে সেখানে যে সিপোর্টটা রয়েছে সেটা দিয়ে যদি মিজোরামের সাথে তাদের যে যোগাযোগ সেটা করা যায় তাহলে সেটা তাদের জন্য খুব সুবিধা হয়। এখন এই যে অবস্থা, সেখানে ইউএসএও কিন্তু চাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র, যে এশিয়া প্যাসিফিক অঞ্চলে তাদের যেই প্রভাব সেটা বিস্তার করা, অ্যাজ ওয়েল অ্যাজ বে অফ বেঙ্গলেও তাদের একটা প্রভাব নিশ্চিত করার জন্য। তাহলে চায়নার সাথে তাদের যেই সক্ষমতার লড়াই রয়েছে, বিশেষ করে বাণিজ্যিক জায়গায়, সেখানে তারা একটা খুব ভালো অবস্থানে থাকে। এখন মায়ানমারে যে যুদ্ধটা চলছে, সেনাবাহিনী বা জান্তা সরকার যেটা করছে, তো সেখানে রাখাইনকে কতদিন মুক্ত রাখা যাবে বা আরাকান আর্মির সাথে নেগোসিয়েশন কতটা প্রয়োজন সেটা কিন্তু বোঝার বিষয় রয়েছে। কারণ আমরা জানি যে আরাকান আর্মি যারা সেখানে জয়ের খুব কাছাকাছি রয়েছেন রাখাইনে, তারা একটা নন স্টেট অ্যাক্টর। তা একটা নন স্টেট অ্যাক্টরকে সুবিধা দেওয়ার জন্য প্রশিক্ষিত যে মায়ানমার সেনাবাহিনী বা চায়নার যে জায়গাটা রয়েছে সেখানে কতটা বাংলাদেশ একটা সুবিধাজনক অবস্থানে থাকবে এবং রোহিঙ্গাদের এর মাধ্যমে আদতে রাখাইন রাজ্যে ফেরত পাঠানো সম্ভব হবে কি না, না আমরা আরও বড় ধরনের ঝুঁকির মধ্যে যাচ্ছি এবং সেই ঝুঁকির মাধ্যমে আমরা নতুন সমস্যা তৈরি করছি এবং এই সমস্যা মোকাবেলার আমাদের সেই সক্ষমতা রয়েছে কি না সেটা বোঝার প্রয়োজন। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা এখনও এমন কোনো স্টেটমেন্ট শুনিনি যে তারা আমাদের যেই হিউম্যান করিডোর তার পক্ষে রয়েছেন। কেন জানি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর একটু দূরত্ব খুব দৃশ্যমান। একই সাথে বিরোধী দলগুলোকেও কিন্তু এখানে অনবোর্ড করা হচ্ছে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনাব তারেক রহমান, উনি বিগত কয়েকদিন ধরে বারবার বলছেন হিউম্যান করিডোর দেয়া অন্তর্বর্তীকালীন সরকারের বিষয় নয়, এই জন্য প্রয়োজন একটা সুষ্ঠু নির্বাচন। এই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই দল ক্ষমতায় আসবে তারাই এই বিষয়গুলো বাস্তবায়ন করবে। তা যদি আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার তারা খাদ্য ত্রাণ ছাড়া অন্য কিছু সেখানে যায় এবং সেই দায়ভার কিন্তু আমাদেরই নিতে হবে। সার্বিক পরিস্থিতিতে এমনি অর্থনৈতিক সক্ষমতা থেকে শুরু করে 5ই অগাস্ট কেন্দ্রিক বিভিন্ন এর পরবর্তী সময় আমরা বিভিন্ন টালমাটাল একটা অবস্থায় আমাদের এই দেশটা যাচ্ছে, যার ফলশ্রুতিতে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত হবে সকল পক্ষের সাথে আলাপ আলোচনা, বিশেষ করে বিরোধী দলগুলোর সাথে আলাপ আলোচনা করা, মায়ানমারের জান্তা সরকার অ্যাজ ওয়েল অ্যাজ যে রোহিঙ্গা যারা রয়েছেন, আরাকান আর্মি রয়েছেন রাখাইনে, তাদের সাথে আলাপ করা, জাতিসংঘকে সঠিকভাবে অনবোর্ড করা এবং যদি দিতেই হয় জাতিসংঘের মাধ্যমে পুরো প্রক্রিয়াটা চালানো। এই জায়গাটা যত বেশি প্রলম্বিত হচ্ছে তত বেশি কিন্তু আমাদের জন্য একটা ভয়াবহ সিচুয়েশন দিনের পর দিন মাথা জাগিয়ে উঠছে। এখন এই যে জায়গাগুলো, এগুলো আমাদের বোঝার প্রয়োজন রয়েছে। আমরা আশা করব সরকার এই ক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করবেন এবং কোনো পক্ষকে অতিরিক্ত সুবিধা দিতে যে নিজের কোনো বিপদ ডেকে আনবেন না। বিশেষ করে চায়না এবং ভারতের সাথে তার সম্পর্ককে গুরুত্ব দিতে হবে এবং মায়ানমার আমাদের আরেকটা প্রতিবেশী দেশ ভারতের মতো, সেখানেও কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে। ধন্যবাদ।